গল্পটা শুরু করতে চাই। ধন্যবাদ রাসেল ভাই। আসলে এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি প্রথমে শোনার পর আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আমি যখন ফার্স্ট এটা ইমাজিন করেছি, মানে আমি চিন্তা করেছি যে আসলেই এরকম হতে পারে কি। আমিও তো তাই ভাবছিলাম। কিন্তু পরবর্তীতে আমি চিন্তা করেছি না, এটা হতে পারে। এই কারণে হতে পারে, দেখেন রাসেল ভাই, যে হাদিসে কিন্তু আছে যে আমরা রাতের বেলা যেন খুব জরুরি দরকার ছাড়া আয়না না দেখি। এটা কিন্তু হাদিসেই আছে। তো ওটা চিন্তা করলাম কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো ওইটা সে মিলিয়ে দেখলাম যে আসলেই এই ধরনের ঘটনা হতে পারে, এবং সেই স্টোরিটি আমি এখন লিসেনারদেরকে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে হ্যাপি হ্যালোইনের শুভেচ্ছা। আমি এখন যে স্টোরিটা আপনাদের সামনে শেয়ার করব সেটি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সস্রাইল এলাকার ঘটনা। এটি অনেক আগের ঘটনা বলতে এই ঘটনাটি আমি আপনাদেরকে বলবো হচ্ছে আমার কাছে যেভাবে সময়টা এসেছে সেটি 70-এর দশকের ঘটনা। এটি মানে 70-এর দশকের ঘটনা। এক্সাক্ট সালটা আমাকে বলতে না পারলে মোটামুটি 73, 74, 75 এরকম সাল হবে আর কি। এরকম সময়টা হবে এরকম আমাকে বলেছে আর কি। যিনি আমাকে বলেছেন উনি আমার স্টুডেন্ট, নাম হলো শাখাওয়াত হোসাইন। ওর বাড়িও সস্রাইল এলাকায়, এবং ঘটনাটি তার দাদির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। সেটি আমি এখন আপনাদেরকে বলবো প্রিয় লিসেনার। তার আগে আপনি যদি আমাকে বলতে চাই ঘটনাটি কালেক্ট করলেন কিভাবে, মানে হঠাৎ করে কি হয়ে গেল জিনিসটা, মানে কিভাবে হলো আমাকে যদি বলতেন একটু। আসলে আমার মেসেঞ্জারে আমার স্টুডেন্ট আর কি আমাকে নক করেছিল যে স্যার আমার একটা সুন্দর স্টোরি আছে, আচ্ছা। আয়না কেন্দ্রিক ঘটনা। তা আমি আসলে মনে করেছি আয়না কেন্দ্রিক ঘটনা কি হতে পারে। আচ্ছা। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি সময় করে আমি মেসেঞ্জারে আপনাকে কল দিই। তো প্রথমে যখন জাস্ট 1 মিনিট বলেছে তখনই আমি আসলে অবাক হয়ে গিয়েছি। তখন বলেছি যে ঠিক আছে ভাইয়া, আমি পরে একটু সময় করে আপনাকে কল দিয়ে ডিটেলসটা আমি শুনে নিব। সেটা থেকেই বেসিক্যালি মানে ডিটেলসটা শুনে কিছু কিছু জায়গায় একটু ঘাটতি ছিল। পরে আমি তাকে বলেছি যে আপনি এই জায়গাটা আরেকটু ক্লিয়ার করে আমাকে নিয়ে আসেন, যাতে আমি আরেকটু ভালো করে বলতে পারি, আরেকটু ভালো করে ক্লারিফাই করতে পারি জায়গাগুলো, আর বিশেষ বিশেষ কিছু জায়গাগুলো। তো যার কারণে ঘটনাটার সূত্রপাত আরো আগে থেকেই, কিন্তু একদম সম্পূর্ণ করতে আমার বেশ সময় লেগে গেছে এটা। আর এটা যেহেতু ওনার দাদা দাদি কেউ জীবিত নাই, আর এই করোনার কারণে আমি ওদিকে আসলে ভিডিও করতে যেতেও পারি নাই। আমার ইচ্ছা ছিল যে আমি ওখানে যাব, কিন্তু আবার নতুন করে পোস্টিং হয়ে গেছে সুনামগঞ্জে। তো সুনামগঞ্জ থেকে আসলে এখন আবার ফরিদপুরের দিকে যাওয়া আমার জন্য অনেক কঠিন ছিল, যার কারণে আমি আসলে ওদিকে যেতে পারি নাই। কিন্তু ঘটনাটি লিসেনার আশা করি খুব পছন্দ হবে আর কি, এবং খুব ভালো লাগবে। এখন যেখান থেকে সূত্রপাত সেখান থেকে বলি। সেটা হচ্ছে যে এই শাখাওয়াত হোসাইনের যিনি দাদা দাদি, ওনারা যেটা করেন, ওনারা হচ্ছে একটি মেলায় গিয়েছিলেন আর কি। সেই মেলাটি যারা অত্র এলাকায় আছেন, মেলাটির নাম আপনারা শুনে থাকবেন, কারণ আমার বাবা কর্মসূত্রে এই আলফাডাঙ্গা কৃষি ব্যাংকে চাকরি করতেন, কৃষি ব্যাংকের অফিসার ছিলেন। এবং আমার প্রাইমারি স্কুলটা শুরু হয়েছিল কিন্তু আলফাডাঙ্গাতে। এবং আমি যখন খুব ছোট তখন কিন্তু সস্রাইল এলাকার কাটাগড়ের একটা মেলা হয়, কাটাগড়ের মেলা। এই কাটাগড়ের মেলাটা খুব ঐতিহ্যবাহী একটা মেলা। আমি অনেক ছোটবেলায় গিয়েছি, এবং সেটা এত বড় যে কোনো বড় মানুষকেও যদি এক পাশ থেকে ছেড়ে দেওয়া হয় সে হারিয়ে যাবে সেখানে। এত বড় মেলা, আমি সেই ছোটবেলায়, অনেক ছোটবেলায় সেটা আমি দেখেছি আর কি। তো ঘটনা কিন্তু এই কাটাগড়ের মেলা থেকে সূত্রপাত। শাখাওয়াত হোসেনের দাদা দাদি ওনারা কি করেছিলেন, ওনারা মেলায় বেড়াতে গিয়েছিলেন। তো মেলাতে তো স্বাভাবিকভাবেই ওই সময় কিন্তু মেলাটা ছিল একটা উৎসবের মতো, এখনো আছে সেটা, কিন্তু এখন হয়তো সেই আবেগটা নাই। কিন্তু ওই সময় কিন্তু বছর ঘুরে কয়েকদিনের এই মেলাটা অনেক আবেগ সৃষ্টি করতো। ওনারা মেলায় যান, মেলায় যা ঘুরতে 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 বেশ কিছু জিনিস, ছোটখাটো জিনিস ওনারা কেনার পরে ওনাদের ঘরের জন্য একটা আয়না দরকার ছিল, রুমের মধ্যে একটা আয়না দরকার ছিল। তো ওনার দাদাকে বললেন যে একটা আয়না কেনার দরকার। তো ঠিক আছে, মানে চলো যাই। কিন্তু মেলায় তো আসলে ফিক্সড এক এক জায়গায় এক একজন পসরা সাজিয়ে বসে, অনেক জায়গায় ঘুরতে হয়। তো ঘুরতে 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 ভালো তেমন পছন্দসই কোনো আয়না পাওয়া যাচ্ছিল না। তখন যেটা হয় সেটা হচ্ছে যে একটা পাশে একটি বড় মানে একটা বাবরি, চুল বলতে যে চুলে জট পাকানো, দাড়িতে জট পাকানো একজন লোক অনেক ধরনের কিছু পুরাতন খেলনা নিয়ে বসেছে। তখন ওইখানে একটা কাঠের আয়না ওনারা দেখতে পান, বেশ বড় সড়ো আয়না। ওখানে যাওয়ার পরে আয়নাটা দামাদামি করে খুব কম দামে উনি কিনে নেন।
এটা একদম স্বাভাবিকভাবে কাঠের আয়না, চিন্তা করছে এটা ভালো টেকসই হবে আর কি। ওই চিন্তা করে ওনারা আয়নাটা কিনে বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পরে ওনাদের শোবার ঘরে এটা লাগিয়ে দেন। এটা ছিল ফার্স্ট মানে ঘটনা। এরপর থেকে ঘটনাটা শুরু আর কি। এরপরে যে ঘটনাটা শুরু হয়, প্রথম দিকে সেটা হাস্যরস দিয়ে সেটা শুরু হয়। সেটা কিভাবে, যে ওনাদের পাশের বাড়ি একটা অনুষ্ঠানের দাওয়াত আছে, সাখাওয়াত হোসেনের দাদি, দাদা, আরো যারা আছেন বাড়িতে তারা বের হবেন। এখন তার দাদি একটু মোটামুটি রেডি হয়ে বের হয়েছেন, সবাই অট্ট হাসিতে ফেটে পড়েছে। কি ঘটনা, তখন বলতেছে যে মানে সাখাওয়াত সাহেবের যে দাদা, উনি বলতেছে এই তুমি কপালে টিপ কোথায় লাগিয়েছ? বলে কেন টিপ কপালে লাগিয়েছি? বলে তুমি দেখো তো, এই একটা আয়না নিয়ে আসো, দেখাও ও টিপটা কোথায় লাগিয়েছে। সবাই হাসি তামাশা করতেছে। তখন একটা আয়না এনে উনি নিজেই দেখে টিপটা আসলে উনি কপালে লাগান নাই, উনি কপালে না লাগিয়ে ওনার থুতনির এখানে লাগিয়েছেন। এইটা তো সবাই অট্ট হাসিতে ফেটে পড়ে যে এরকম তো মানে পাগল ছাড়া কেউ করে না। প্রথম দিন, পরবর্তী উনি আবার সেটা ঠিক করে আবার অনুষ্ঠানে যান। এরপরে আর একদিন উনি বাইরে বের হবেন, তখন আবার সবাই হাসাহাসি শুরু করেছে যে উনি সবাই দেখে যে উনি লিপস্টিক যেটা ঠোঁটে লাগাবেন ওটা উনি কপালে ঘষেছেন। এটা সবাই হাসাহাসি করে। পরে আরেকটা আয়না এনে দেখা যায় যে আসলে উনি দেখেন যে উনি তো ঠোঁটে এটা লাগান নাই, উনি লাগিয়েছেন কপালে। এখন ওই বাড়ির লোকজন চিন্তা করে যে এই মহিলার মাথায় সমস্যা আছে, তা না হলে তো টিপ থুতনিতে লাগানোর কথা না, লিপস্টিক তো কপালে ঘষার কথা না। সবাই চিন্তা করে মাথায় সমস্যা আছে। প্রথমে হাস্যরস দিয়ে শুরু হয়, কিন্তু এটা আস্তে আস্তে সিরিয়াস দিকে যেতে থাকে এবং এই ঘটনা বারবার ঘটতে থাকে। কিন্তু সাখাওয়াত সাহেবের দাদি কিছুতেই বুঝতে পারছে না যে আসলে কেন এটা হচ্ছে। উনার কথা হচ্ছে যে আমি তো আয়নায় ঠিক দিকেই লাগাইলাম ঘরে, এখন এরকম হবে কেন, এরকম তো আর কথা না। কিন্তু আশেপাশের লোকজন বলছে যে ওনার মাথায় সমস্যা আছে, তা নাহলে তো এরকম পাগলামি করার কথা না। ওই দাদির পরিবারের লোকদেরকে ডাকা হয়, ডেকে সালিশ বসানো হয় যে তুমি পাগল মেয়েকে বিয়ে দিয়েছে কেন? বলে যে না, সে তো পাগল না, এরকম তো কিছুই না, এখানে তো ভালোই ছিল। এবং শুধু তাই না, সাখাওয়াত ভাইয়ের দাদার আত্মীয় স্বজনরাও ওই দাদির এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেছে না, সে তো পাগল ছিল না কখনোই, সে তো ভালোই ছিল। তো এখন সবাই চিন্তা করে যে এনার উপর কোনো জিন পরির আসর পড়েছে কিনা। এই চিন্তা করে কিছু কবিরাজ দেখানো হয়। তা কবিরাজরা স্বাভাবিকভাবে তাদের যে কাজ, কিছু থেকে কিছু হলেই বলবে যে এটা জিনের আসর করেছে, একটা রিচুয়াল করবে। এই তো এটা করা হয়, কিন্তু এরকম কোনো সমস্যার সমাধান হয় না, বরং সমস্যা বাড়তে থাকে। সেটা কেমন হতে হয় সেটা আমি বলি। দেখা যায় যে সাখাওয়াত ভাইয়ের দাদির মাথাটা স্বাভাবিক থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে। মানে বডির অন্য অংশ ঠিক আছে, বাট মাথাটা বড় হওয়া শুরু হয়েছে। এখন এটার তো ট্রিটমেন্ট করতে হবে। তৎকালীন সময়ে বাংলাদেশের সর্বোচ্চ ট্রিটমেন্ট, ওনারা কিন্তু যেহেতু গেরস্থ পরিবারে ছিলেন, বেশ অবস্থাশালীও ছিলেন, টাকা পয়সার সমস্যা ছিল না। বাংলাদেশের সর্বোচ্চ যে ট্রিটমেন্ট গুলো সেটা করেছেন। এবং শুধু তাই নয়, এরপরে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্টের জন্য। তৎকালীন মাদ্রাজ, আজকে যেটার নাম চেন্নাই আর কি, তখন সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে সেখানে ট্রিটমেন্ট করা হয়। সেখানকার ডাক্তার বলে হ্যাঁ, তার মাথার কোষ বৃদ্ধি পাচ্ছে। এটা যেটা করেন সেটা হচ্ছে যে উনি রাতের বেলা একদিন আয়নাতে চুল আঁচড়াচ্ছিলেন। উনি অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেন, সেটা হচ্ছে যে আয়নাতে উনি চুল মাথার মাঝখান থেকে আঁচড়িয়ে, বড় চুল ছিল ওনার, নিচের দিকে নিয়ে যাচ্ছেন চিরুনি। কিন্তু আয়নাতে খেয়াল করে দেখেন যে চুল আঁচড়াচ্ছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা তো চুল তো উপর থেকে নিচে আঁচড়াই, উনি দেখেন আয়নার ভেতরে ঠিক সেম উনি ওই একই কাপড় পরা বসা, চুল নিচের থেকে আস্তে আস্তে মাথার তালু পর্যন্ত নিয়ে আসছে উনি। কারণ কি রাসেল ভাই, আমরা যখন আয়নাতে কিন্তু মানে উল্টা জিনিসটা দেখি, আমরা যে ডান হাত ওখানে দেখি বাম হাত, এইটাই তো দেখি, জাস্ট এতটুকুই তো, এর থেকে তো ডিফারেন্ট হওয়ার কথা না। কিন্তু একজন উপর থেকে নিচে হাত নিয়ে যাবেন, কিন্তু আয়না আমি দেখবো নিচ থেকে উপরে হাত আসছে, এইটা তো হওয়ার কথা না। রাইট, একদম সত্যি কথা। উনি এটা দেখেন যে চুল উনি আসলে নিচ থেকে উপর দিকে আঁচড়াচ্ছেন, উপর থেকে নিচে না। এটা উনি দেখার পর উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। উনি করেন কি, ওই ওনার হাতটা থামিয়ে দেন যে উনি কি ঠিক দেখছেন।
কিন্তু রাসেল ভাই থামানোর পরে দেখা যায় আয়নার ভেতরে যে উনি বসা ছিলেন, আর একটা উনি, সে কিন্তু ঠিকই চুল আশ্রে যাচ্ছে। অদ্ভুত। সে ঠিকই চুল আশ্রে যাচ্ছে এবং নিচ থেকে উপরে, উপর থেকে নিচে না, সে নিচ থেকে উপরে চুল আশ্রে যাচ্ছেন। এবং খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে থাকেন এবং উনি দেখেন ওইভাবে চুল আশ্রে যাচ্ছে। এবং একটা পর্যায়ে ওই আয়নার ভেতরের ওই মূর্তিটাও চুল আশ্রানো থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে সে কি করে, মানে ভেতর থেকে মাথাটা কাছে নিয়ে আসে, মানে তাকে দেখার জন্য আরো কাছে চলে আসে। তখন উনি মারাত্মক ভয় পান। ভয় পেয়ে উনি চিৎকার দিয়ে বাইরে চলে যান। তখন তো রাত খুব বেশি না, 8টা সাড়ে 8টা বাজে আর কি। তখনও বাড়িতে লোকজন জেগেছেন। গ্রামে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, জি। কিন্তু তখন অনেকে জেগেছিলেন। ওনার হাজবেন্ড উঠানে ছিলেন, গল্প করছিলেন ওনার অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে। তখন বলে যে তাড়াতাড়ি ভিতরে আসো দেখো। তখন সবাই ভিতরে আসে, দেখে আয়নায় কিছু নাই। মানে কি হয়েছে উনি সব ঘটনা বলেন। তখন মানে উপস্থিত যারা ছিলেন তারা কেউই এই বিষয়টার বিশ্বাস না করে বলে যে এর মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। একদম খারাপ হয়ে কারণ গেছে, এমনিতেই তো এই বিষয়টা একটা রোমার তো ছড়িয়েছিলই, এটা আরো বেশি পাকাপোক্ত হয় আর কি। মানে ওনার কথা কেউ বিশ্বাস করেন না। রাতের বেলা উনি যখনই আয়নাতে বসতেন, এরপর একটু ডিফারেন্ট ঘটনা ঘটা শুরু করে। সেটা কেমন, যে ওই সাখাওয়াত ভাইয়ের যে দাদি, উনি যখন আয়নাতে বসতেন, বসার পরে কখনো দেখতেন যে উনি মানে চুল মানে আঁচড়ার পরে উনি বাঁধছেন, ফিতা দিয়ে চুল পিছনে বাঁধছেন বা বেনি করছেন ঘুমানোর আগে। কিন্তু আয়না থেকে যখন উনি উঠে চলে যাবেন, আবার আয়নার দিকে তাকালে দেখে ওনার চুল খুব এলোমেলো হয়ে খোলা আয়নাতে। আচ্ছা কিন্তু মাথায় হাত দিয়ে দেখে না চুলের বেনি বাঁধা আছে। আচ্ছা। এগুলো দেখে উনি খুব ভয় পান। ভয় পাওয়ার পরে ওনার হাজবেন্ডকে যখনই দেখেন, ওনার হাজবেন্ড আয়নার সামনে এসে দেখে কিছু নাই। আচ্ছা, ইন্টারেস্টিং। তারপরে কি করা হলো যে ওনার পরিবার থেকে, মানে সাখাওয়াত ভাইয়ের দাদার পরিবার থেকে বলে যে এই বউকে রাখা যাবে না, সোজা কথা, ওকে। একে বাপের বাড়ি পাঠায় দাও, এই পাগল পাগল বউ আমরা রাখবো না, সোজা কথা। এবং তাদের পরিবারকে ডেকে নিয়ে তার মেয়েকে বুঝিয়ে দেওয়া হয় যে এই যে নিয়ে যাও, আমরা ডিভোর্স লেটার পাঠাই দেবো, বা ডিভোর্সের যে প্রসিডিউরটা এটা আমরা করে দেবো। তো তার সে অনেক কান্নাকাটি করে, কিন্তু তার সেই গগন বিদারী আর্তনাদ আসলে কারো মন গলাতে পারে নাই। কারণ আসলে তার যে সিমটম বা তার যে অ্যাক্টিভিটিস গুলো প্রকাশিত হয়েছে, এটা যে কেউ পাগল বলবে। বলে যে তোমার পিছনে তো অনেক টাকা খরচ করেছি, তো এমন তো না যে আমরা হঠাৎ করে তোমাকে পাগল বললাম, আমরা তো অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি, সুতরাং এটা করে আসলে তোমাকে রেখে লাভ নাই। যাই হোক, তাকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার 2-3 দিনের মাথায় একটা ঘটনা ঘটে রাসেল ভাই। সেটা হচ্ছে যে এই যে সাখাওয়াত ভাইয়ের দাদা, উনি ওনার রুমে একদিন রাতের বেলা একটা সালিশ শেষ করে, আমরা গ্রামে সালিশ বলি আর কি, তো সালিশ শেষ করে রাতের বেলা বাসায় ঢুকতে অনেক দেরি হয়ে যায়, রাত 12টা-1টা বেজে যায়। তো তখন তো ইলেকট্রিসিটি ছিল না। উনি হারিকেনের আলো জ্বালান। হারিকেনের আলো জ্বালানোর পরে উনি ড্রেস খোলেন। ড্রেস খোলার পরে উনি যেটা করেন সেটা হলো চিন্তা করেন আমি একটু আয়নাতে একটু চুল আশ্রয় আসি। আয়নাতে চুল আশ্রাতে গিয়ে দেখেন যে আয়নার ভিতরে আসলে এই সাখাওয়াত ভাইয়ের দাদা ঠিক যেভাবে চুল আশ্রাচ্ছেন, দেখা যাচ্ছে যে সে চুল মানে উপর থেকে নিচ দিকে আশ্রাচ্ছেন। ওনারও চুল হালকা একটু বড় ছিল, কান বাবরি ছিল, কিন্তু আয়নায় উনি দেখছেন যে আসলে উনি নিচ থেকে উপর দিকে ওনার হাত যাচ্ছে, ঠিক যেমন তার ওয়াইফ যেটা বলেছিল তাকে। আচ্ছা। উনি তো চিন্তা করে যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। তো উনি তখন আবার ওই আশ্রানো থামিয়ে দেন, এবং তখনও সেই ঘটনাটাই দেখেন যে ওই আয়নার ভিতরে থাকা যে উনি আছেন, সেও কিন্তু চুল আশ্রেই যাচ্ছে। তখন উনি ভয় পান, দৌড় দিয়ে বাইরে আসেন, অন্যদেরকে ডেকে তোলেন। তারপরে বলে যে এই যে আমার ঘরে আসো, দেখো আয়নায় কি হয়েছে। তখন এসে দেখে কেউ কিছু নাই, মানে কিছু দেখা যায় না, স্বাভাবিক। তখন উনি চিন্তা করেছে, সাখাওয়াত ভাই চিন্তা করেছে হয়তো তার চোখের ভুল, কারণ এত বাইরে থেকে আসছে, মনের ভুল, চোখের ভুল, অনেক কিছুই হইতে পারে। এর 2 দিনের মাথায় উনি রাতের বেলা ঘরে ঢুকেছেন। যখন হারিকেনের আলো জ্বালিয়েছেন, আয়নার দিকে যখন চোখ পড়েছে, তখন চোখ পড়ে দেখে যে আয়নার মধ্যে ওনার স্ত্রী চুল আঁচড়াচ্ছে। মাই গুডনেস। কিন্তু আয়নার অপোজিট পাশে কেউ নাই। যখন উনি ঢুকেছে, আয়নার ভেতর থেকে ওই মূর্তিটা, মানে যে ওনার ওয়াইফ সেজে, মানে সাখাওয়াত ভাইয়ের দাদি সেজে যিনি বসেছিলেন, সে চুল আঁচড়ানো বন্ধ করে তার দিকে তাকিয়েছে।
এটা দেখে আসলে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং পরবর্তীতে যখন ওনার সেন্স আসে, সবাইকে খুলে বলেন যে তাকে যে পাগল বানিয়ে আমরা বা পাগল মনে করেছি আসলে ঠিক না, কারণ আমি নিজেই, সে যত কথা বলেছে সবকিছু সত্য, এই আয়নার মধ্যে কোনো সমস্যা আছে। তখন চিন্তা করা হয় যে এই আয়নাটা কি করা যায়। স্থানীয় ইমাম সাহেবের সাথে পরামর্শ করে যে আয়নার মধ্যে আমি নিজেই জিনিসগুলো দেখেছি, আমার ওয়াইফও দেখেছে, কিন্তু আমরা কেউ বিশ্বাস করি নাই। তখন বলে আয়নাটা ভেঙে ফেলতে হবে বা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। তখন সিদ্ধান্ত হয় এটা আগুনে পুড়িয়ে ফেলা হোক। আসলে ভাই অদ্ভুত ব্যাপার, এই আয়নাতে যখন আগুন ধরানো হয়েছিল, আয়নার চারদিকে যে কাঠের ফ্রেম, এই কাঠের ফ্রেম থেকে মানে দাউ দাউ করে আগুন জ্বললে কিন্তু সাধারণত কালো ধোঁয়া ওঠে না। না, মানে এই ছোট আয়নার ফ্রেম থেকে এত পরিমাণ কালো ধোঁয়া বের হয়েছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল, মনে হচ্ছে পেট্রোল ঢেলে আগুন ধরাই দেওয়া হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছিল এবং ব্যাপক পরিমাণ কালো ধোঁয়া উড়েছিল। সবাই সেটা দেখেছিল, সেখানে উপস্থিত সবাই সেটা দেখেছিল। এবং আয়নার কাঁচ নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে এই ছাই এবং কাঁচ নদীতে ফেলে দেওয়া হয়, সেখানে নদীতে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে ওনার দাদিকে আবার নিয়ে আসা হয়। তখন সবাই ক্ষমা চায় যে আসলে বিষয়টা তো বুঝতে পারি নাই, কারণ এখানে যদি সাগর ভাই দাদার সাথে ঘটনা না ঘটতো তাহলে তো আসলে কখনো বোঝা যেত না যে আসলে ঘটনাটা কি ছিল। এবং এই আয়নাটা যিনি বিক্রি করেছিলেন তাকেও আর কখনো খুঁজে পাওয়া যায় না, কারণ মেলার সময় আশেপাশের অনেক গ্রাম থেকে True. বিভিন্ন আসে, সেখানে এখানে আসলে কে এসেছে, কে সত্যি বিক্রি তাই। করেছে, এটা আসলে কোনো হদিস খুঁজে পাওয়া যায় নাই। তো রাসেল ভাই, আয়নার এই ঘটনাটি ওই সময় এলাকায় মুখে মুখে ছিল। তো সাখাওয়াত ভাই দাদা দাদি এখন জীবিত নাই, কিন্তু সেই স্টোরিটি এখনো মানে তাদের পরিবার বা আশেপাশে মানুষের মুখে মুখে আছে। এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভূত.com এর লিসেনারদেরকে। ভূত.com এর সাথে থাকুন, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আফনান ভাই। তবে আমি এইখানে খুব একটা ইন্টারেস্টিং কথা বলবো। আমি জানি না যে আপনাকে এর আগে বলেছি কিনা, বাট আমার যখন এই ঘটনাটা আপনার শুনছিলাম তখন একটা জিনিস মনে পড়লো। আপনি মনে হয় জানেন, কারণ আমি এর আগে এই ঘটনাটা বলেছি। সেটা হচ্ছে যে আমি একদিন স্টুডিওতে বসে আছি, আচ্ছা এবং ওইখানে একটা ল্যান্ডফোন ছিল। আচ্ছা ল্যান্ডফোন ছিল, তো আমি